স্বাগতম জানাই। তো আজকে আমরা বেঙ্গলি পাড়াগুজির ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আমরা আলোচনা করব, ভাষাগত দক্ষতা। এর সঙ্গে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ রয়েছে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট হেল্প হবে আজকের এই ক্লাস থেকে। কারণ পেডাগজি টপিকটা ইংলিশ এবং বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজে আমাদের আসে। বাংলাতেও আপনার আছে তাই আপনি ভিডিওটা দেখছেন। আর যদি আপনার ইংলিশ থেকে থাকে এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে, তখন এই ক্ষেত্রেও আপনার যথেষ্ট হেল্প হবে এখান থেকে। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্সের অন্য একটি ক্লাস। তো টপিক হচ্ছে ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। পুরো ডিটেইলসে আলোচনা করব, পুরো কনসেপ্ট, কোনো কিছু ছুটে যাবে না। যদি এক পার্টে না হয় ২ টা পার্টে শেষ করব এই টপিকটাকে, তাও কোনো ব্যাপার নয়। কিন্তু সবগুলা বিষয় আমাদেরকে জানতে হবে। কোথায় থেকে প্রশ্ন আসবে, সব জায়গাগুলো দেখিয়ে দেব কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সুতরাং আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা শুধুমাত্র সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, বাস জিনিসটা বুঝতে যাবেন। আর যেটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি পরবর্তী সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখুন, ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? এবিলিটি, প্রফিসিয়েন্সি ইন এক্সিকিউশন অর পারফরম্যান্স। অর্থাৎ কি করে ভাষাকে নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করা যায় বা কিভাবে ভাষাকে শ্রুতি মাধুর্যপূর্ণ অর্থবহ করে তোলা যায়, তার কৌশল আয়ত্ত করা, চর্চা করা। আমরা যে ভাষা রয়েছে, ভাষাটাকে কিভাবে আমরা আরো শ্রুতি মাধুর্যপূর্ণ অর্থবহ করে তুলতে পারি, তার যেটা কৌশল, যেটা আমরা আয়ত্ত করব বা চর্চা করব, এটাই হচ্ছে এক কথায় ল্যাঙ্গুয়েজ স্কিল। তো এই বলে কিন্তু শেষ নয়, এই বলে কিন্তু কথাং নয়, তার অনেকগুলা টপিক রয়েছে, অনেকগুলা পার্ট রয়েছে। দেখুন, জেনারেলি তার ২ টা পার্ট আছে। জেনারেলি ভাষাগত দক্ষতার কয়টা ভাগ আছে? ২ টা ভাগ। একটা হচ্ছে গ্রহণধর্মিতা। গ্রহণধর্মিতাকে বলা হয় রিসেপটিভ ফাংশন। গ্রহণধর্মিতা অর্থাৎ রিসিপটিভ ফাংশন, যেটা আপনি রিসিভ করবেন, যেটা আপনি গ্রহণ করবেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে প্রকাশধর্মিতা বা প্রোডাক্টিভ। প্রকাশধর্মিতা বা এক্সপ্রেসিভ। ঠিক আছে? তো এই প্রকাশধর্মিতার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ। ঠিক আছে? একটা হচ্ছে গ্রহণধর্মিতা, এটা হচ্ছে রিসেপটিভ ফাংশন। আরেকটা হচ্ছে গ্রহণধর্মিতা মানে প্রকাশধর্মিতা। তো প্রকাশধর্মিতার আরেকটি নাম রয়েছে উৎপাদনমূলক ধর্মিতা, বা এটাকে ইংলিশে যদি বলি তাহলে বলব প্রোডাক্টিভ অথবা এক্সপ্রেসিভ ফাংশন। ঠিক আছে? নেক্সট স্লাইড। দেখুন, এবার হচ্ছে গ্রহণধর্মিতা বা রেসিপটিভ ফাংশন মানে কি? আমরা তো বললাম যে ২ টা পার্ট রয়েছে, একটা হচ্ছে রিসিপটিভ, একটা হচ্ছে এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ। তো এবার কথা হচ্ছে রিসিপটিভ কি? গ্রহণধর্মিতাটা কি? যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা। যা কিছু বলা হয়েছে, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজনে কোনো একটা কিছু বলল, সেটা আমি বুঝার ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে গ্রহণধর্মিতা। তো আমি বুঝবো কি করে? একজনে একটা কথা বলেছে, সেটা আমি বুঝবো। যা কিছু বলা হয়েছে তা বুঝার ক্ষমতা। তো আমি বুঝবো, কি করে বুঝবো? আমি যদি শুনি তাহলে না বুঝবো, অর্থাৎ শ্রবণ। আমি যদি শ্রবণ করি তাহলে না আমি বুঝবো। আমি এবার যা বলছি সেটা আপনি মনোযোগ সহকারে শুনছেন। আপনি শুনছেন গতিকে জিনিসটাকে বুঝতে পারছেন। যদি আপনি শুনতেন না তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পেতেন না। ঠিক আছে ভাই? ক্লিয়ার হচ্ছে? লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা। ঠিক আছে? এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে গ্রহণধর্মিতার ২ টা ফাংশন। অর্থাৎ গ্রহণধর্মিতা মানে কি? কথার অর্থ হচ্ছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। যা কিছু বলা হয়েছে তা বোঝার ক্ষমতা। তো যা কিছু বলা হয়েছে সেটা আমরা বুঝবো। কি করে বুঝবো? যদি আমি শ্রবণ করি বা শুনি তখন আমি বুঝবো। ঠিক আছে? তারপর হচ্ছে লিখিত ভাষাকে বুঝার ক্ষমতা। এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। একটা লিখিত লেখা রয়েছে। অর্থাৎ এখানে দেখুন, এখানে ওই জিনিসটা লেখা রয়েছে। ওই জিনিসটাকে আমার কি রয়েছে? লেখা রয়েছে। এখানে লিসেনিং আগে লিখে নেই। শোনা যেটা বলেছিলাম, লিসেনিং। এই এখানে একটা লাইন রয়েছে। হচ্ছে কি বলেছে? এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। ওই রিটেন ল্যাঙ্গুয়েজকে আমাকে আন্ডারস্ট্যান্ড হতে হবে বা বুঝতে হবে যে এখানে কি লেখা আছে। আমি কি করে বুঝবো যে এখানে কি লেখা আছে? পয়েন্ট ওইখানে। পয়েন্টটা ওইখানে ভাই। আমি কি করে বুঝবো এখানে কি লেখা আছে? আমি যদি জিনিসটাকে পড়ি মনোযোগ দিয়ে, আমি যদি জিনিসটাকে যদি পড়ি, তাহলেই কি আমি বুঝতে পারবো। যদি পড়ি না তাহলে কিন্তু বুঝতে পারবো না। সুতরাং রিডিং।
তো তার মানে আমরা এখান থেকে কি দেখলাম, লিসেনিং এবং রিডিং হচ্ছে আমাদের কি প্রোডাক্ট রেসিপটিভ স্কিল বা গ্রহণধর্মিতা। বুঝা গেছে? গ্রহণধর্মিতা কোনগুলি? লিসেনিং এবং রিডিং। জেনারেলি আমাদের 4টা সিকোয়েন্স রয়েছে, LSRW: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তো তার মধ্যে যদি বলে আপনাদের রিসেপটিভ ফাংশন কোনগুলি বা গ্রহণমূলক দক্ষতা কোনগুলি, প্রশ্ন আসছে গ্রহণমূলক দক্ষতা, উৎপাদনমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, এই ধরনের প্রশ্ন আসে 100% কনফার্ম। তো এখানে যদি বলে যে গ্রহণধর্মিতা কি, তো গ্রহণধর্মিতা হচ্ছে কি যা কিছু বলা হয়েছে তা বোঝার ক্ষমতা। তো আমি যা কিছু বলা হয়েছে সেটা বুঝবো, কি করে বুঝবো? যখন আমি লিসেনিং করি, যখন শ্রবণ করবো তখন আমি বুঝবো। লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, লিখিত যা রয়েছে সেটাকে আমি বুঝবো, কি করে বুঝবো? যখন আমি রিডিং করি, যা লেখা রয়েছে তা যদি আমি পড়ি তখনই না বুঝবো এখানে কি লেখা আছে। সুতরাং এল এবং আর হচ্ছে কি আমার গ্রহণধর্মিতা বা রেসিপটিভ স্কিল। নেক্সট, উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশধর্মিতা, প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ ফাংশন। বলার মাধ্যমে বক্তব্যের বিষয়কে প্রকাশ করা। এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়াস ইন স্পিচ, আমি স্পিচের মাধ্যমে বা বক্তৃতার মাধ্যমে আমি আমার যে কথা রয়েছে সেটাকে আমি প্রকাশ করব, যেট ইজ কল প্রকাশধর্মিতা। বক্তৃতার মাধ্যমে আমি কি করব? প্রকাশ করব। তার মানে কি, এখানে স্পিকিং হচ্ছে কথন, কথন যাকে বলা হয় কথন। স্পিকিং মানে কি? কথন। অর্থাৎ এখানে কথন হচ্ছে কি আমাদের প্রকাশধর্মিতা বা প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল যদি বলি তাহলে এটা কি? এটা হচ্ছে কি স্পিকিং। লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা। আগেটা কি ছিল? এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ, যে কি লেখা রয়েছে সেটা আমার বুঝতে হবে। আর এবার কি বলেছে যে কোনো একটা বিষয় লিখিতভাবে প্রকাশ করতে হবে। এবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া ইন রাইটিং, অর্থাৎ কোনো কিছু লিখে আমি সেটাকে প্রকাশ করব। তো তার মানে কোনো কিছু লিখে যখন প্রকাশ করব, সুতরাং রাইটিং ইজ অলসো নোন এজ প্রকাশধর্মিতা। ঠিক আছে? তো তার মানে আমি এখানে কি পেলাম? স্পিকিং, স্পিকিং অ্যান্ড কি পেলাম? রাইটিং। স্পিকিং এবং রাইটিং কি হলো আমাদের? প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। এখানে দেখুন আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনশট করে রাখতে পারেন। ভাষাগত দক্ষতা 4টা প্রকার হয়: শ্রবণ, কথন, পঠন, লিখন। ঠিক আছে? শ্রবণ মানে কি? লিসেনিং। এস মানে কি? স্পিকিং, স্পিকিং মানে কি? কথন। আর মানে কি? পঠন, পঠন মানে কি? পঠন, পঠন। আর ডাব্লিউ মানে কি? লিখন। শ্রবণ, কথন, পঠন, লিখন। তার মধ্যে শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং পঠন হচ্ছে কি আমাদের গ্রহণধর্মিতা, রিসিপটিভ যাকে আমরা বলতে পারি, রিসিপটিভ যাকে আমরা রিসিভ করি। আর প্রকাশমূলক দক্ষতা মানে প্রোডাক্টিভ কোনগুলো আমরা দেখলাম, কথন এবং লিখন। দেখলাম তো কি করে হলো। এই জিনিসটা খুব ভালো করে দেখে নিন, স্ক্রিনশট করে রেখে দিন ভাই, খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে কিন্তু ডিসকাস করছি। এবার দেখুন, গ্রহণধর্মিতা বললে কি হয়? শ্রবণ এবং পঠন। আর প্রকাশধর্মিতা হলে কথন এবং লিখন। কারণ যখন আমরা শুনবো তখন আমরা রিসিভ করব, যখন আমরা লিখিত ভাষা কি রয়েছে সেটা যদি বুঝতে চাই, গ্রহণ করতে চাই, তখন পড়তে হবে। আর যখন আমি কিছু বলবো তখন সেটাকে কি করব? প্রকাশ করব। হয়তো কিছু বলে প্রকাশ করবো, নতুবা কোনো কিছু লিখে প্রকাশ করবো। আমি ওখানে কোনো কিছু জানাতে চাই, আমি কি করে জানাবো? হয়তো আমি মুখে বলবো, এমন কিছু কথা আছে যে আমি বলতে পারছি না, কিন্তু আমি একটা চিরকুট বা একটা কাগজে আমি আপনাকে লিখে আমি দিয়ে দিলাম, সেটা দেখে আপনি আমার মনের কথাটা বুঝে নিতে পারলেন, আমার মনের কথাটা প্রকাশ হয়ে গেল। ঠিক আছে? দ্যাট ইজ কল্ড প্রকাশধর্মিতা। নেক্সট দেখুন, ভাষাগত দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিলের এবার পুরো টোটাল ডিটেলস এবার আমরা আলোচনা করব। অনেক সময় নষ্ট হবে আপনাদের, নষ্ট নয়, সময় কাজে লাগাবে, সময়টাকে কাজে লাগবে। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন তো ভাষা দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং থেকে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় ছুটবে না। চ্যালেঞ্জ। পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যমেই হলো ভাষা। পারস্পরিক ভাব বিনিময় করা বা যোগাযোগের মাধ্যমেই হচ্ছে কি একটা ভাষা। এই যোগাযোগ সম্পূর্ণতা লাভ করে ভাষার দক্ষতার উপর। এই যোগাযোগের সম্পূর্ণতা লাভ করে কিসের উপর? ভাষার দক্ষতার উপর। এই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিলের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। এই ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা দক্ষতা বলুন
বা তার ল্যাঙ্গুয়েজ স্কিল বলুন, তার আলোচনা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রসঙ্গে ৪ প্রকার ভাষা দক্ষতার কথা আলোচনা করতে হবে। ৪ প্রকার ভাষা দক্ষতা কি, কি? শ্রবণ, কথন, পঠন এবং লিখন। প্রথমে আমরা দেখি শ্রবণ কি? পুরো ডিটেইলস সবগুলা জিনিস বুঝবো। শ্রবণ কি? হোয়াট ইজ লিসেনিং? ৪ ধরনের ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে। প্রথমে ছিল না? শ্রবণ, কথন, পঠন, লিখন বলতে শ্রবণ কথা কখন এসেছে? প্রথমে। ৪ ধরনের ভাষা দক্ষতার প্রথম স্থান দেওয়া হয় শ্রবণকে। এখন প্রশ্ন হলো, শ্রবণ কি? শ্রবণ কি? সবাই জানি শ্রবণ কি। ভাষাকে কান দিয়ে গ্রহণ করাকে শ্রবণ বলা হয়। অর্থাৎ কান দিয়ে যা শুনি তাই শ্রবণ। ইন্টারেস্টিং ব্যাপার ভাই। কান দিয়ে আমরা যেটা শুনবো এটাই হচ্ছে কি? শ্রবণ। শ্রবণ হলো একটি গ্রহণমূলক দক্ষতা। আগে পেয়েছিলাম শ্রবণ কি? একটি গ্রহণমূলক বা একটা রিসেপটিভ স্কিল। আমরা রিসিভ করি। শ্রবণের মাধ্যমে আমরা কি করি? শ্রবণ রিসিভ করি। যেকোনো ডাটা, যেকোনো তথ্য, যেকোনো কিছু আমরা গ্রহণ করতে পারি। ভাষা শেখার ক্ষেত্রে এটিকে যোগান হিসাবে বিবেচনা করা হয়। ভাষা শেখার ক্ষেত্রে এটিকে একটা ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এর মাধ্যমে আমরা ইনপুট মানে কি? যেটা প্রবেশ করে। তো শোনার মাধ্যমে আমাদের মস্তিষ্কে কিছু একটা প্রবেশ করে। আর বলার মাধ্যমে সেটা আউটপুটের কাজ করে। যেকোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত। যেকোনো একটা ভাষা যদি আমি শিশুকে শেখাতে চাই, তো শেখানোটা শুরু করার আগে ওই ভাষাটা শিশুকে কি করতে হবে? শোনানোর ব্যবস্থা করতে হবে। শিশুটাকে আগে প্রথমে ওই ভাষাটা শোনাতে হবে, তারপর সে শিখবে। যদি সে নাই শুনে, তাহলে আমি যদি কোনো ভাষা নতুনভাবে যদি কোনো ভাষা না শিখি, তাহলে কি আমি শিখতে পারবো? কখনোই না। আমাকে শিখতে গেলে প্রথমে ওই ভাষাটা আমাকে কি করতে হবে? শুনতে হবে। এই শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, বরং অপরের বক্তব্য বোঝা। এই যে শ্রবণের অর্থ হচ্ছে আমি আপনার কাছ থেকে কয়েকটি শব্দ শুনে নিলাম বা এই শব্দের সাউন্ডগুলা শুনে নিলাম, এটাকে শ্রবণ নয়। বরঞ্চ আপনি কি বলছেন, আপনার সম্পূর্ণ বলাটা আমাকে বুঝতে হবে। আপনি চিং পং চাং পং চাং একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে? ধরে নিন আপনি একটা ল্যাঙ্গুয়েজ বললেন, তো ওই ল্যাঙ্গুয়েজে আপনি কি বললেন ওইটা আমাকে কি করতে হবে? ভালো করে বুঝতে হবে যে আপনি কি বলছেন, ঠিক আছে? আমি আপোনাৰ ওচৰত এতিয়া লৈ আহিছোঁ এটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হচ্ছে আসামিস ল্যাঙ্গুয়েজে বলা। তো এবার আমি যদি ভালো করে এই আপনি কি বললেন সেটা যদি আমি ভালো করে বুঝে নিতে পারি, তার মানে আমার শ্রবণ সার্থক। আর আমি যদি আপনি কি বললেন যদি আমি বুঝতে না পারি, তাহলে আমার শ্রবণটা সার্থক নয়। তো ওটাই বলেছে যে শ্রবণের অর্থ এক কথায় হচ্ছে কি? অপরের বক্তব্যটা বোঝা। সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা দু ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হই। তো সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা কয় ধরনের শ্রবণ পরিস্থিতি দেখা যায় আমাদের সামনে? ২ ধরনের শ্রবণ পরিস্থিতি আমাদের সামনে কি করা দেয়? দেখা দেয়। কি, কি? একটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া শোনা বা একমুখী শ্রবণ প্রক্রিয়া, ওয়ান ওয়ে কমিউনিকেশন। একটা আছে কি? একমুখী শ্রবণ প্রক্রিয়া। আরেকটা আছে কি? বোথ ওয়ে কমিউনিকেশন, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শোনা বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। মানে কি? বুঝলাম না। দেখি তো ভাই। একমুখী শ্রবণ প্রক্রিয়া বা ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে কি? এক্ষেত্রে আমরা কথা শুনলেও তার কোনো প্রতিক্রিয়া জানাতে পারি না। এস ফর এক্সাম্পল বেতার বা দূরদর্শন। যদি আপনি বেতার, বেতার মানে কি? রেডিও। যদি আপনি রেডিও বা টিভি দেখেন, রেডিওতে কি বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন। অবশ্যই শুনতে পাচ্ছেন। টিভিতে কি বলছে সেটা আপনি শুনতে পাচ্ছেন। কিন্তু আপনি কোনো রিপ্লাই দিতে পারবেন না। আর আপনি রিপ্লাই দিলেও আপনার কথা রেডিও শুনবে না, টিভি শুনবে না। ঠিক আছে? ধরে নিন টিভিতে একটা নিউজ চলছে। এই চ্যানেলে ওই নিউজটা চলছে। আপনি যদি তখন আপনি টিভির সামনে বসে যদি সাংবাদিককে বলেন, "আরে ওই নিউজটা চেঞ্জ করে আগের নিউজটা দাও তো। বা একটু আগে কি নিউজটা দিলে আমি তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না। ওই নিউজটা তুমি আবার দাও।" টিভি সেন্টারে যে বসে আছে সে কি আপনার কথা শুনবে? আপনি যে টিভির সামনে বসে আছেন সে কি জানে? সে আপনার কথা শুনবে না। একমুখী শ্রবণ প্রক্রিয়া। সে তার এক মুখ দিয়েই সে বলতে যাবে। আপনার কোনো কথা এখানে কাজে লাগবে না। কিন্তু আপনি শুনছেন, আপনি শ্রবণ করছেন। গট দিস পয়েন্ট? আপনি কিন্তু শ্রবণ করছেন টিভির সামনে বসে বা রেডিওর সামনে বসে। কিন্তু আপনার কোনো কথা এই ব্যক্তি শুনবে না। দ্যাট ইজ কল্ড একমুখী শ্রবণ প্রক্রিয়া। বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম। আমরা অনেক সময় রেল স্টেশন, বাস স্টেশন বা শপিং মলে গেলে আমরা অনেক সময় কি অ্যানাউন্সমেন্ট দেখি। ঠিক আছে? গাড়ির সংখ্যা ৫, ৬, ৬, ৭, ৮ गुवाहाटी से दिल्ली जाने वाली ट्रेन
अभी फिलहाल নাম্বার 1 প্ল্যাটফর্মে আ রহি হে, সেটা আপনাকে জানানো হয়। আপনি কি তার আপনি কি সেই প্রসঙ্গে সঙ্গে, সঙ্গে আপনি কি কোনো তাকে উত্তর দিতে পারেন? যে কেন ১ নম্বরে আসছে, ২ নম্বরে আসলে কি হয়? আপনি বসে আছেন প্ল্যাটফর্মে বা আরে ভাই এই ধরনের অ্যানাউন্স দিও না, এটা বন্ধ করো। আপনি কি তার সঙ্গে কমিউনিকেট করতে বা যোগাযোগ করতে পারেন? না। অর্থাৎ পাবলিক অ্যাড্রেস সিস্টেম জনস্বার্থে প্রচারিত বার্তা অর্থাৎ বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল ইত্যাদি স্থানের ঘোষণাগুলো কি হয়? একমুখী শ্রবণ প্রক্রিয়া হয়। আমরা শুনতে পাই কিন্তু কোনো কিছু বলতে পারি না, রিপ্লাই করতে পারি না। প্রশ্ন আসবে ভাই, কি প্রশ্ন আসবে? যেমন ধরুন আমরা যে আ রেল স্টেশনের যে ঘোষণা, এই ঘোষণাটি কি ধরনের শ্রবণ প্রক্রিয়া? প্রশ্ন আসবে, ছেড়ে যাবে না আপনাকে। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার মোস্ট ইম্পোর্টেন্ট ভাই। ভাষণ এবং বক্তৃতা প্রভৃতি। এক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে বলি ও শুনি কথাটিকে পুরোপুরি বোধগম্য করার জন্য পুনরাবৃত্তির আবেদন রাখতে পারি। এর মাধ্যমগুলি সাক্ষাতে কথোপকথন, টেলিফোনে কথোপকথন, কোনো বিষয় তথ্য সংগ্রহ, সেটা আমরা বুঝে নিতে পেরেছি। তারপর দেখুন দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। ঠিক আছে? দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া কি? অর্থাৎ কি? আপনি একজনের সঙ্গে কথা বলছেন। ওই ব্যক্তিটাও কি করবে? আপনার সঙ্গে ধরুন সামনাসামনি বসে আছেন। ধরে নিন কোনো একটা ইন্টারভিউ। কোনো একটা আপনি ইন্টারভিউতে গেলেন। ইন্টারভিউতে যাওয়ার পরে কি হবে? এক্সামিনার যে থাকবে আপনার একদম সামনাসামনি বসবে। আপনি কি বলবেন আপনার কথা বুঝে অন্যজন কথা বলবে। ধরে নিন আপনারা ২ জন বন্ধু, 2 ফ্রেন্ড। আপনারা খুব ২ জন ভালো বন্ধু। আপনারা কথা বলছেন এই ক্ষেত্রে বসে। আপনারা কথা বলছেন। তো কথা বলতে, বলতে এক বন্ধুর কথা শেষ হওয়ার পর আরেক বন্ধু বলবে। অর্থাৎ কোন রিলেটেড কথা বলছে ওইটা অর্থাৎ বুঝতে পারছেন তো? ২ জনে মিলেমিশে যেটা কথা বলা সেটা হচ্ছে কি? দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। তো শ্রবণ দক্ষতা অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি রয়েছে? পুরো ডিটেইলস জানবো। মানব শিশুর জন্মের পর থেকেই তার পরিচিত পরিবেশে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের কথাবার্তা শুনে বিভিন্ন ধ্বনি ও শব্দ অনুকরণ করে। একটা শিশু তার জন্মের পর থেকেই তার পরিচিত পরিবেশ অর্থাৎ মা, বাবা এবং পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদের কথাবার্তা শুনে এখান থেকে সে বিভিন্ন শব্দ, বিভিন্ন ধ্বনি সে কি করে? অনুকরণ করে। ধ্বনি থেকে শব্দ এবং ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে। ওই শিশুটা ধ্বনি থেকে শব্দ, তারপর ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে। বস্তুত নিজেকে প্রকাশ করার প্রয়োজনেই শিশু মাতৃভাষা শেখে এবং দক্ষতা অর্জন করে। আমরা বলতে পারি শিশুটা কি করে? নিজেকে প্রকাশ করার প্রয়োজনেই। অর্থাৎ সে কি প্রকাশ করবে সেটা প্রকাশ করার উদ্দেশ্যেই সে কি করে? তার মাতৃভাষা শিখে এবং তার দক্ষতা অর্জন করে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ এবং প্রকাশ ঘটায়। ঠিক আছে? তারা যে শ্রবণ দক্ষতার মাধ্যমে তারা কি করে? ভাষা শিখে এবং সেই ভাষা শিখাটা তাদের পরবর্তী জীবনে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে সাহায্য করে। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। ইয়েস ভাই। আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে প্রথমে আপনাকে ভালো শ্রোতা হতে হবে। আপনি যদি ভালো শ্রোতা না হতে পারেন তাহলে আপনি ভালো বক্তা হতে পারবেন না। অর্থাৎ আপনি প্রথমে ভালো করে শুনতে হবে যে আপনাকে কি বলবেন সেই কথাটা আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। তারপর আপনি একজন ভালো বক্তা হতে পারবেন। শ্রবণের দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনতেই সাহায্য করে না। শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। আপনি কথা বলাটা যদি ভালো করে শুনে নিতে পারেন, তো অন্যজন কিভাবে কথা বলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি কথা বলতে পারেন খুব ভালোভাবে। ঠিক আছে? শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণ শেখায়। শ্রবণ মানুষকে কি করে? সঠিক উচ্চারণ শেখায়। উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। অনেক ভাষার, অনেক ল্যাঙ্গুয়েজের অনেক সমস্যা রয়েছে যেটা শ্রবণ আমাদেরকে সাহায্য করে। শিক্ষার্থীরা সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারলে যে কাজগুলি সহজে করতে পারবে। শিক্ষার্থীরা সঠিকভাবে যদি শ্রবণ দক্ষতা অর্জন করতে পারে, তাহলে কোন কাজগুলা সহজে করতে পারবে বলুন তো? বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে। বিভিন্ন ধ্বনির সহযোগে বিভিন্ন ধ্বনির সহযোগে তারা শব্দ এবং বাক্য গঠনে অভ্যস্ত এবং দক্ষ হয়ে উঠবে। শিখন কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে। শিখন যেটা কার্যক্রম রয়েছে ওই শিখন কার্যক্রমে তারা
সাফল্য অর্জন করতে পারবে, অর্থাৎ শিখতে তারা খুব তাড়াতাড়ি শিখতে পারবে। যে কোনো বিষয় শুনে উপলব্ধি করে তা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। যে কোনো বিষয় তারা শুনবে এবং শুনে জিনিসটাকে উপলব্ধি করে তারা কী করতে পারবে, শুদ্ধভাবে সেটাকে প্রকাশ করতে পারবে। সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্য দিয়ে সে ভাষার ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। বক্তব্য পরিবেশনে যথার্থ স্বরপক্ষেপণ এবং দেহভঙ্গি প্রদর্শনে সক্ষম হবে। শ্রবণ দক্ষতা যদি ভালো করে অর্জন করতে পারে তো ওই জিনিসগুলো তারা খুব ভালো করে করতে পারবে। এবার দেখি শ্রবণ দক্ষতা অর্জনের শিক্ষার্থীদের সমস্যা কি। বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। যে স্কুল কলেজগুলো রয়েছে বিদ্যালয়, এখানে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। ঠিক আছে, তুমি বলো, তুমি লেখো, এটার উপরে বেশি দৃষ্টি দেওয়া হয়। তুমি কতটুকু শুনছো সেটার উপরে ডিপেন্ড দেওয়া হয় না বা তেমন দৃষ্টি দেওয়া হয় না স্কুল লেভেলে। যার কারণে শিশুরা শ্রবণ দক্ষতা অর্জন করতে তাদের সমস্যা দেখা দেয়। শ্রবণ দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের অভাব। শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য যে সকল উপকরণের প্রয়োজন রয়েছে, শ্রবণ দক্ষতার যে টিএলএমগুলো রয়েছে স্পেশাল, এইগুলার কিন্তু অভাব রয়েছে। দীর্ঘ শ্রবণ এবং দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে, এটাও একটা প্রশ্ন। আমরা অনেকক্ষণ ধরে কোনো কিছু শুনলে বা আমাদের কি আসে, ক্লান্তি আসে, বোরিং, আমরা যেটা বলি বোরিং চলে আসে, ভালো লাগছে না এত লম্বা ক্লাস। যেমন আজকের ক্লাসটা আমরা দীর্ঘ করছি, আপনাদের বোরিং হয়তো অনেকের আসতে পারে, ভালো লাগছে না, কিন্তু ভাই একটু বোরিং ফিল না করে যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এখান থেকে কিন্তু আপনার যে প্রশ্নগুলো যে আসবে সিটেট পরীক্ষার কিন্তু বোরিং আপনার কেটে দেবে। শারীরিক সমস্যা এবং বধিরতা, কিছু ফিজিক্যালি কিছু সমস্যা থাকতে পারে বা কেউ হয়তো কানে কালা রয়েছে তারা শুনতে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, বা প্রতিকূল পরিবেশ, তার শোনার জন্য এরকম তার কাছে কোনো পরিবেশ নাই। যে কোনো ভাষা শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই প্রয়োজনীয়। ইয়েস, ইয়েস, যে কোনো ভাষা শ্রবণের ক্ষেত্রে তার মনোযোগ বা অ্যাটেনশন ব্যাপারটি কিন্তু খুবই প্রয়োজনীয়। শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ দিতে হবে। শ্রবণ দক্ষতার জন্য তাকে কি করতে হবে, অনেক বেশি মনোযোগ দিতে হবে। মনোযোগ যদি ভালো করে না দিতে পারে তাহলে তার শ্রবণ দক্ষতা হলো না। শিশুদের শোনার দক্ষতা বাড়ানোর উপায় কি? শ্রবণ দক্ষতা বাড়ানোর উপায় কি? শ্রবণ দক্ষতা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহ বাড়াতে হবে। শ্রবণ দক্ষতা যদি সে অর্জন করতে চায় তো শ্রবণ দক্ষতাটা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহটা বাড়াতে হবে। শোনার আগ্রহটাকে বাড়াতে হবে। এজন্য গৃহ পরিবেশের নিকটজনের বিশেষ করে মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তার গৃহ পরিবেশ রয়েছে, এই ক্ষেত্রে তার নিকটজনের যেটা বিশেষ করে তার মা বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। মা বাবাই তাকে শোনার কাজে সাহায্য করতে পারেন অনেক বেশি। শিশুর ক্ষেত্রে তাদের কথা বলতে হবে এবং কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে। শিশুর ক্ষেত্রে তাদের কথা বলতে হবে এবং কথা বলার সুযোগ সৃষ্টি করতে হবে। বিদ্যালয়ের আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে পাঠ উপস্থাপন করবেন, যেন শিক্ষার্থীর কাছে বিষয়টি শুনতে ভালো লাগে এবং তারা উপলব্ধি করে আত্মস্থ করতে পারে। বিদ্যালয়ে আনুষ্ঠানিক পরিবেশে শিক্ষক কী করবেন, সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে একটা পাঠ উপস্থাপন করবেন, যেন শিক্ষার্থীর কাছে বিষয়টা শুনতে কী লাগে, ভালো লাগে। বিদ্যালয়ে এমনভাবে শিক্ষক মহাশয় ক্লাস করবেন, একটা আকর্ষণীয় ক্লাস করবেন, অর্থাৎ শিক্ষার্থী শুনতে যাতে ভালো লাগে, শুনতে আরাম লাগে, এই ধরনের ক্লাস তিনি করবেন, যার ফলে শিক্ষার্থীরা কী করবে, তাদের শোনার প্রতি তাদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। শোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা না সেই বিষয়ে শিক্ষককে দৃষ্টি দিতে হবে। শোনার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে শিক্ষার্থী তারা যে শুনছে, কানে শুনছে, এই ক্ষেত্রে শিক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কিনা না সেই বিষয়ে শিক্ষককে কী করতে হবে, দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে শারীরিক, মানসিক বা পরিবেশগত সমস্যা থাকতে পারে, যেমন শিক্ষার্থীর শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি, অমনোযোগ, অনাগ্রহ, জড়তা, শঙ্কা প্রভৃতি। শিক্ষার্থী শুনতে পাচ্ছে কিনা না সেই বা শুনতে আরাম পাচ্ছে কিনা না, ভালো লাগছে কিনা না, এই দিকে শিক্ষক মশাই একটু গুরুত্ব দিতে পারেন। এক্ষেত্রে তার শারীরিক, মানসিক বা পরিবেশগত সমস্যা থাকতে পারে, যেমন আহ, শিক্ষার্থীর শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি। শ্রবণ ইন্দ্রিয় মানে কি, যে দিয়ে শুনতে পায়, মানে কান, কানে সমস্যা রয়েছে। অমনোযোগ, তার কি রয়েছে, তার মনোযোগ নাই, শিক্ষক মশাই তাকে মনোযোগ দেবেন।
অর্থাৎ তার মনোযোগ বৃদ্ধির জন্য যা করতে হবে, অনাগ্রহ, তার আগ্রহ নাই, তাকে আগ্রহ ইন্টারেস্ট বাড়াতে হবে তার শোনার প্রতি। জড়তা বা শঙ্কা, সে ভয় পাচ্ছে, তার ভয়টাকে কি করতে হবে? দূর করতে হবে। শিক্ষণ কার্যাবলীতে শোনার গুরুত্ব প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষককে অত্যন্ত সচেতনতার সঙ্গে এসব সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা। কারণ একজন শিক্ষক তিনি জানেন যে শ্রবণের কতটুকু গুরুত্ব রয়েছে, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। এই এজ এ শিক্ষক তিনি যেহেতু জানেন যে শোনার গুরুত্ব এবং অপ্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, ওই জিনিসটাকে উপলব্ধি করে শিক্ষককে অত্যন্ত সচেতনভাবে সেই সমস্যাটা সমাধান করে শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা দিতে হবে। ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের ব্যবস্থা করবেন। ভালোভাবে শোনার জন্য প্রয়োজনীয় একটা পরিবেশ তিনি সৃষ্টি করবেন এবং বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষক অনুশীলন কার্যক্রমের কি করতে পারেন? তিনি ব্যবস্থা। তো দেখুন, শ্রবণ সম্বন্ধে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখলাম, পয়েন্টগুলো একবার দেখে নিই। ইট হেল্পস ইন পার্মানেন্ট লার্নিং, এটা পার্মানেন্টলি শিখনে আমাদের সাহায্য করে। যে জিনিসটা আমরা খুব ভালো করে শুনে নেব, সেটা আমাদের মাথায় মস্তিষ্কে থাকবে, সেটা আমাদের শিক্ষা হয়ে গেল। ইট ইজ ফান্ডামেন্টাল টু দ্য এন্টায়ার প্রসেস অফ মাস্টারিং, পুরোপুরি আয়ত্ত করা। অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা খুব ভালো করে শুনে নেব, সেটাকে আমরা পুরোপুরি আয়ত্ত করে নেব এবং সেটাকে আমরা ভাষায় ব্যবহার করতে পারি শ্রবণের মাধ্যমে। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ইমোশনাল স্টেজ অফ দ্য স্পিকার। ঠিক আছে, অর্থাৎ সেই শোনার পর, একটা কথা শোনার পর সেই বক্তা কিভাবে কথা বলছেন, বক্তার যেটা এমোশনাল স্টেটমেন্ট, সেটা আমরা বক্তার সেই অভিনয় দেখে বা বক্তার কথাবার্তা শুনেই আমরা কিন্তু বুঝতে পারি বক্তার মনের কথা অনেক সময়। ইট ইজ দ্য স্টেপিং স্টোন অফ অ্যাকশন, ইয়েস বড়িয়া। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস, ইটস বহুত বড়িয়া, এটা সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট। ইট হেল্পস টু কমিউনিকেশন পারপাস, ঠিক আছে, এটা আমাদের কি করে? যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। শ্রবণের মাধ্যমে আমাদের কি হয়? যোগাযোগ স্থাপনটা বিল্ড হয়, বড়িয়া হয়। আমরা যত ভালো যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবো, তত আমাদের ক্ষেত্রে ততই মঙ্গল হবে, ভালো হবে। ঠিক আছে, আর সেই যোগাযোগ সম্পর্কটা স্থাপন করতে গেলে আমাদের লিসেনিং বা শ্রবণ অত্যন্ত জরুরি। তো শ্রবণের প্রকারভেদ আমরা আগে দেখলাম। দেখুন, ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ, আমরা আগে যে দেখেছিলাম সেটা দ্বিপাক্ষিক শ্রবণ। তারপর হচ্ছে নন ইন্টারেক্টিভ মানে একপাক্ষিক শ্রবণ, একটু আগে যেটা বলছিলাম। ইন্টারেক্টিভ শ্রবণ মানে কি? দ্বিপাক্ষিক শ্রবণ মানে কি? একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায়, একজনের বার্তা অন্যজনের কাছে পৌঁছে যায়, টু এ কনজারভেশন। আপনি আমাকে কিছু বলছেন, একদম সামনাসামনি ফেস টু ফেস বসে আছি, ঠিক আছে, সামনাসামনি বসে আছি, আপনি কিছু বলছেন, আমার কানে পৌঁছে গেল, আমার কাছে, আমি কিছু বললাম, আপনার কাছে পৌঁছে গেল। দ্যাট ইজ সল দ্বিপাক্ষিক শ্রবণ বা ইন্টারেক্টিভ শ্রবণ। ইটস প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড রেসপন্স, সামনাসামনি কথা বলা বা ইন্টারভিউ, এটা কি করে? আমরা ফিডব্যাক পেতে পারি, ফিডব্যাক দেওয়া যায়। অর্থাৎ আপনি একটা কথা বলছেন, আমি সেই কথাটার ফিডব্যাক দিতে পারি, না স্যার এটা এরকম না, এটা তো এরকম বলছেন, ঠিক আছে, কিন্তু আসলে এটা এরকম না, এটা এরকম হলে ভালো হয়। বা আপনি আমার কথা রেসপন্স দিতে পারেন, আমি আপনাকে রেসপন্স দিতে পারি সামনাসামনি। যেমন সামনাসামনি কথা বলা বা ইন্টারভিউ, এগুলি হচ্ছে কি ইন্টারেক্টিভ বা দ্বিপাক্ষিক শ্রবণের একটি উদাহরণ। তারপর নন ইন্টারেক্টিভ মানে কি? একপাক্ষিক শ্রবণ। তো একপাক্ষিক শ্রবণ মানে কি? একজনের কথা শ্রোতার কাছে স্বাভাবিক ভাষায় এসে পৌঁছায়, ওয়ান ওয়ে কনজারভেশন। একজন কথা বলছে, তার কথাটা যে শুনছে তার কাছে স্বাভাবিকভাবেই, ন্যাচারালি বা নর্মালি এসে তার কাছে পৌঁছাবে, কিন্তু সে কোনো রিপ্লাই দিতে পারবে না। রিপ্লাই দিলে কথাটা যে যার কাছ থেকে শুনছে সে কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবে না। যেমন কিভাবে? সিনেমা, টিভি, রেডিওর বিষয়ে শ্রবণ করা, অথবা কোনো রকম ঘোষণা শোনা ইত্যাদি। আমরা আগে যে কথা বলেছিলাম যে সিনেমা, টিভি, রেডিওর যে কোনো বিষয় যদি আমরা শ্রবণ করি, সেটা শ্রবণ করছে, ঠিক আছে, আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, কিন্তু আমার কথা আমি যদি বলি, আরে ভাই কি বলেন, আরেকবার বলুন না, রেডিও কি শুনবে? কোনো রকম ঘোষণাও কিন্তু জেনারেলি পাবলিক অ্যানাউন্সমেন্টে রাস্তা দিকে মাইক নিয়ে জুড়ে জুড়ে চিৎকার করে করে ঘোষণা দিয়ে যাচ্ছে। আমি ঘরে বসে ঘোষণাটা শুনছি, যদি বলি আরে ভাই কি বলছেন, একটু জুড়ে বলুন, আসতে বলুন, সে কি আমার কথা শুনবে? সে তার ঘোষণা দিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, সুতরাং এই দুটা হচ্ছে কি একপাক্ষিক শ্রবণ, দ্বিপাক্ষিক শ্রবণ, একটু মাথায় রাখবেন। তারপর লার্নিং স্ট্র্যাটেজিস গুলা, ঠিক আছে, শ্রবণ কৌশল আয়ত্ত করার উপায়। এটা হচ্ছে আমরা কি তথ্য আহরণ সম্পর্কিত কৌশল।
আমরা শ্রবণ কেন করি? বিশেষ বিশেষ তথ্য সংগ্রহের জন্য একাগ্রভাবে মনোনিবেশ করতে হয়। কোনো কিছু তথ্য সংগ্রহ করার জন্য বা কোনো কিছু তথ্য জানার জন্য আমাদের কি করতে হবে? খুব ভালো করে মনোনিবেশ করতে হবে, মনোযোগ দিতে হবে। অর্থাৎ এই যে তথ্যটার এই যে স্ট্র্যাটেজি, এই যে কৌশল, এটার নাম হচ্ছে টপ ডাউন স্ট্র্যাটেজি। ঠিক আছে? যেকোনো তথ্য খুব ভালোভাবে আমাদের জানতে হবে, বিশেষ বিশেষ তথ্যগুলা খুব ভালোভাবে জানার জন্য যেটা আমি শ্রবণ করব, এটা হচ্ছে টপ ডাউন স্ট্র্যাটেজি। আর লিসেনার বেস স্ট্র্যাটেজি মানে কি? কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠনের জন্য শোনা, অনুমান করার জন্য শোনা, সারাংশ বোঝার জন্য শোনা। ঠিক আছে? তারপর অনেকগুলা রয়েছে। বটম আপ স্ট্র্যাটেজি বা ধারণা সংগঠন মানে কি? সেটা বাক্যের গঠন সম্বন্ধে, বাক্যের গঠন, বাক্যের ধারণা সম্পর্কে আমি জানতে পারবো। দ্যাট ইজ কল্ড বটম আপ স্ট্র্যাটেজি। আর এই দুই ধরনের কৌশল সঠিকভাবে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটা হচ্ছে কি টেক্সট বেস স্ট্র্যাটেজির মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ বটম আপ স্ট্র্যাটেজি এবং টপ ডাউন স্ট্র্যাটেজি, এই দুইটা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা ভাষা শ্রবণ কৌশল আয়ত্ত করতে পারি। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের শ্রবণের ক্লাস। তো তারপর আমরা দেখব আপনাদের জন্য কথন সম্পর্কে কি কথা বলা হয়েছে। পরবর্তীতে আমরা নিয়ে আসবো আপনার জন্য পুরো কথন, তারপর পঠন, তারপর লিখন সিকোয়েন্স ওয়াইজ আপনারা সবগুলি ক্লাস পাচ্ছেন। তারপর আপনারা পাবেন সিরিয়াল ওয়াইজ এমসিকিউ। সুতরাং আপনাদের সাথে থাকুন। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা আপনাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।